ওয়েলকাম টু দ্য স্টার প্লে। হাসান মাদি আপনাদের সাথে আছি। আমি থাকবো না থাকবো তাতে কি যায় আসে। যারা আজকে আছেন তারা এত থাকার মতন আছেন যে তাদের শাহী একটা জয় রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই শিরোপার স্বাদ দিয়েছে। এবং যারা এই দলটাকে একটা রাইট কম্বিনেশনে রেখেছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত, দলটা যে প্রপার ক্রিকেট খেলেছে সব জায়গায় সব অ্যাসপেক্টে, যাদের অবদান প্রত্যেকের অবদান আছে একদম দলের শুরু থেকে শেষ পর্যন্ত সবার, কিন্তু তারপরে কিছু বিশেষ চরিত্র তো অবশ্যই দলের মধ্যে থাকে। সেই বিশেষ চরিত্ররাই আজকে আছেন স্টার প্লেতে। আমার সাথে আছেন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক রাজশাহী ওয়ারিয়র্স। ওয়েলকাম টু দ্য স্টার প্লে শান্ত। থ্যাংক ইউ ক্যাপ্টেন, আমি তো আলোচনাটা বাড়াবো, তার আগে আরেকটা মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দেই। হান্নান সরকার, হান্নান ভাই হেড কোচ রাজশাহী ওয়ারিয়র্সের। হান্নান ভাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ মাদি। এবং আমাদের একমাত্র বিশ্বকাপ জেতা মানুষ 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন এবং রাজশাহী ওয়ারিয়র্সের খুবই গুরুত্বপূর্ণ মেম্বার আকবর। আকবর, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। প্রথমত আমরা গতকালকে চ্যাম্পিয়ন হলাম এবং আমার অনেকদিন পর একটা টিভিতে আমি আসলাম, তো এটাও ভালো লাগছে। ক্যাপ্টেন প্লিজ। না, ফার্স্টলি ধন্যবাদ যে স্টার প্লে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। কালকে স্টার প্লে, আমি বলে দেই, স্টার প্লে তো আপনাদেরই, নিমন্ত্রণ করার কিছু নাই, নিজের বাড়ি ঘর। না স্টিল তারপরে মনে হয় যে আপনারা নতুন স্টার্ট করেছেন, সো নতুন জায়গায় নতুন ভাবে আসতে তো ভালো লাগছে। আমি নতুন ভাবে এই কারণে বলতে চাই, গতকালকে রাজশাহীর একটা নতুন স্টার্ট হয়েছে। আমি মনে করি যে অতীতের যে ব্যাড এক্সপেরিয়েন্স গুলো ছিল সেখান থেকে বের হয়ে একটা নতুন শুরু, সো এই জন্য নতুনত্বের কথা বললাম। সো খুবই ভালো লাগছে। আনন্দ ভাই, এটা তো রাজশাহী আপনার লাকি চার্ম, তাই না? আপনি রাজশাহীর হয়ে সবকিছু জিতেন। না, আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটাই তো বলতেই হবে। তবে আসলে স্পেশাল থ্যাঙ্কস তো অনেকগুলো মানুষের কাছে যাবে। এই অ্যাচিভমেন্টটা আমার লাইফে অন্য অনেকের চেয়ে একটু আলাদা, বিকজ হেড কোচ হিসেবে যাত্রা শুরু বিপিএলের মঞ্চে এবং সেটাতে ট্রফির সাথে নিয়ে। সো এটা বিশাল একটা মানে অ্যাচিভমেন্ট বলতেই হবে। নিশ্চিতভাবেই আশেপাশে অনেকগুলো মানুষ থাকবে, আরও যারা আছেন সবার কন্ট্রিবিউশনের কারণেই আজকে এই অ্যাচিভমেন্ট এসেছে। আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট বলতেই হবে। ডেফিনেটলি। আমরা কি একটু 2 নম্বর সেটে যাব? আমরা যদি একটু 2 নম্বর সেটে যে যাই, আমি একটু আরও কিছু চেহারাকে ডেফিনেটলি দেখতে পাবো। সেখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ আছেন। আমি একটু যদি 2 নম্বর সেটে একটু দেখি, প্লিজ আমাকে একটু দেখান না। আমি রিপন মণ্ডলের চেহারাটা দেখতে চাই, আমি সাকলাইনের চেহারাটা দেখতে চাই, আমি রাজিন সালে আলম ভাইয়ের চেহারাটা দেখতে চাই। প্লিজ আমাকে একটু চেহারা দেখান। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাই না, আমাকে তো শুনতে হবে। আমাকে একটু শোনার ব্যবস্থা করে দেন প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একটু আমি মোটামুটিভাবে এই দলটার অন্দর এবং বাহিরের খবর জানি। আমি জানি যে এই দলটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের নাম হচ্ছে রিপন মণ্ডল। বোলিংটাও মাঠে যেমন আকর্ষণীয় করেছেন, গোটা টিমটাকে রাইট শেপে রাখা, মানে রিপন মণ্ডল কমেডি শো নাকি রাত ভরে হতো। রিপন, ঘটনা কি সত্য? মাঝে মাঝে হতো আর কি, যখন আমরা আসলে খুব ভাইটাল ম্যাচ জিততাম, তো শান্ত ভাইয়ের রুমে আসলে আমরা সবাই আড্ডা মারতাম। তো আমাদের কিছু স্মৃতি থাকে, তো ওগুলো আর কি তুলে ধরার ট্রাই করতাম আর কি। রিপন আসলে কিরকম, মানে সে নাকি 3 ঘন্টা 4 ঘন্টাও এন্টারটেইন করতে পারে। ডিপেন্ড করে যদি জিসান থাকে তাহলে। জিসানকে মিস করছি আমরা। জিসান, উই মিস ইউ, বাট আই থিঙ্ক নেক্সট কোনো এপিসোডে আবার আমরা জিসানকেও সাথে পাবো, কারণ রিপন আর জিসানের কম্বিনেশনটা আমার হান্নান ভাই দরকার পড়বে একদিন। এটা সবচেয়ে ভালো শান্ত বলবে, কারণ এই আড্ডাগুলো সব শান্তরুমে হতো, ইনক্লুডিং মি। মানে আমরা প্লেয়াররা সব শান্তরুমে আড্ডা মারতে চলে যেতাম। এবং রিপন হলো এমন একজন ক্যারেক্টার, মুশফিক আসার পরে মুশফিকের হাসি দেখলে আপনি অবাক হবেন, এই মুশফিক এত হাসে। সো রিপন ওই জমিয়ে রাখতো, আর ম্যাক্সিমাম যত মজাগুলো সব জিশানকে কেন্দ্র করে। তো সেই জায়গা থেকে জিশানকে তো অবশ্যই রিপন মিস করবেই। ডেফিনেটলি। আমাদের সাথে আরও 2জন স্পেশাল মানুষ আছেন হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজার হাসানুজ্জামান ঝরু এবং আছেন আমাদের বোলিং কোচ তারেক আজিজ খান। দুজনেই আছেন, নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। দুজনকে ওয়েলকাম, ঝরু ভাই এবং তারেক ভাই। আপনাদের প্রোগ্রামের সাথে অ্যাটাচ হয়ে রিপনের কথা সূত্র ধরে বলতে চাই যে রিপন যেটা বলল যে ফান আড্ডা, এর ভিতর থেকে একটা মাস, একটা থেকে 35 দিন কিভাবে কেটে গেল আমি জানতে পারি না, বাট উই আর দ্য চ্যাম্পিয়ন, দিস ইজ দ্য মেন থিং। অনেক স্ট্রাগলিং,
অনেক ভালো মন্দ সব কিছু মেলানোর পরেও উই আর দ্য চ্যাম্পিয়ন বিপিএলে, এবং বাংলাদেশ ক্রিকেটে দারুণ একটা পরিবর্তন এনেছে রাজশাহী ওয়ারিয়র্স বিভিন্ন মাধ্যমেই। তারেকের কাছ থেকে আমি একটু শেয়ার করতে চাই, যদি আপনি অনুমতি দেন। তারেক কিছু কথা বলার সুযোগ আছে। হান্নান, তারেক আমার কথা জরুরি শুনছে। একটা প্রশ্ন করে তারপর তারেক- একটু তারেক ভাইয়ের কাছে আমি যেতে চাই। আপনার একটা রাত নাকি জি, মানে জি। আপনার গোটা রাত পার হয়ে যেত নাকি টাকা গুনতে গুনতে, ঘটনা কি সত্য? না, সত্য তো অবশ্যই, বাট এটা একটা অনেক বড় দায়িত্ব, কারণ এই টাকাটা একদমই আমাদের ফ্র্যাঞ্চাইজির যেমন কষ্টের টাকা। বিপিএল আপনি জানেন, বিপিএল হিউজ একটা হিউজ অ্যামাউন্টের একটা বাজেট করতে হয়, এবং এই প্রপার টাকাটার এই টাকাগুলোর প্রপার অ্যাকাউন্টেবিলিটি আমাদের কাছে থাকে, বিকজ অফ ম্যানেজার থাকে সেন্ট্রাল পয়েন্ট কন্ট্রাক্ট, অ্যান্ড ম্যানেজার উইথ দ্য ব্রিজ ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড দ্য টিম প্লেয়ার্স সাপোর্টিং স্টাফ লটস অফ। সো আমার কাছে মনে হয় যখনই যে কাজগুলো দিয়েছে এইগুলো প্রপার হইতে করার চেষ্টা করছি। আর মানে হয় কি, শর্ট টাইমের ভিতরে অনেক কাজ করতে হয়, টাকাটা তো অবশ্যই বড় একটা ফ্যাক্টর, বাট এটা গুনতে সময় লেগেছে। সেক্ষেত্রে কিন্তু আমার সাপোর্টিং স্টাফ প্রচণ্ড হেল্প করেছে, তারাও আমার সাথে গুনেছে। কারণ কি, প্রত্যেক টাকা গুনে গুনে নেওয়া খুব ভালো, যেমন হিউজ পরিমাণের বোনাস, তাদের কন্ট্রাক্ট মানি, অল দ্য থিংস। আর রিপন এবং সাকলাইন ছিল কিন্তু অনেক অনেক বেশি অ্যাক্টিভ টাকা পিক করার ক্ষেত্রে। They deserve it, actually. Thank you. জরুরি ভাই, একটু They তারেক deserve ভাইয়ের it. এক্সপেরিয়েন্সটা শুনি। তারেক ভাই একটু বলুক। হ্যাঁ, তারেক, ওই যে মাহাদি ভাই বলছে আমাদের টিম, আমাদের রেজাল্ট, আমার ওই যে টাকা, তুমি তো আমার রুমে প্রায় প্রায় আসতে এবং কাজ দেখতে, তুমি সবসময় আমার জন্য খুব কষ্ট পেতে, দাদার জন্য আমি ব্লেস। তুমি আমার প্লেয়ারের দিকে নিয়ে কথা বলো, আমার টিম কিভাবে রেজাল্ট করলো, কারণ আমি জানি তোমরা অনেক ওয়ার্কআউট করেছো, অনেক কাজ করেছো, সেই কথাগুলো আমাদের দর্শকরা শুনতে চায়। মাহাদি ভাইয়ের শোয়ের মাধ্যমে স্টার নিউজকে ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম করার জন্য। প্রথমে আসলে শুকরিয়া আপনার মহান আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে উনি সম্মানিত করেছেন। দেন আমি বলবো যে থ্যাঙ্কস টু হান্নান সরকার, দ্য মাস্টার মাইন্ড। আমার মনে হয় যে পুরো প্ল্যানটাকে করেছে, কিভাবে বাস্তবায়ন করবে, কি করবে না করবে। ও আমাকে, রাজিনকে, বাসারকে সাথে নিয়েছে, ইপ্তি ছিল, সানি ছিল। সো ট্রাস্টেড পিপুল, ও যাদের উপর ট্রাস্ট করেছে ও তাদেরকে নিয়েছে। এবং যখন ও স্টার্টিং ফ্রম অন বোর্ড, লাইক আপনি যেটা দেখেছেন যে হোমওয়ার্ক যেটা শেষ, আমরা অকশন টেবিল থেকে শুরু করে মানে গতকালকে পর্যন্ত পুরো প্ল্যান ওয়াজ সেট ইন হিজ মাইন্ড। আই থিঙ্ক আমরা তো যতটা পারি টিমটাকে হেল্প করার চেষ্টা করেছি, টিমে যাতে কোনো প্রকার কন্ট্রোভার্সি না থাকে, যারা খেলছে না তাদের দিকে খেয়াল রাখা, যাতে কোনো প্রকার তাদের ভিতরে না থাকে। প্রত্যেকটা প্লেয়ার তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং আমাদের একটা মেসেজ ছিল যে আসলে ব্যক্তি থেকে দল বড়, এবং রাজশাহী ওয়ারিয়র্স অ্যাজ এ টিম হিসাবে পারফর্ম করেছে অন দ্য মিডল। একটা বিষয় যেটা সবসময় দেখেছি, মাহাদি ভাই আমাদেরকে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেছে থ্রু নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্সের জন্য, এবং এই কাজগুলো ছিল সত্যি একটা নতুন টিমের জন্য কঠিন, এবং তারা যে অর্গানাইজলি কাজ করেছে এগুলো তো আমরা জানি। প্রপার ওয়েতে 100% পেমেন্ট ডান, লোকাল প্লেয়ার্স, ফরেনার, সাপোর্টিং স্টাফস। বিপিএল হিস্ট্রি থেকে এমন কোনো সময় হয়েছে মনে হয়েছে? তারপরে গেম ওয়াইজ বোনাস মানি প্রপারলি ডান, তারপরে ইনস্ট্রুমেন্ট হিউজ কন্ট্রিবিউশন, সেটার ব্যাপারে আমাদের তো অবশ্যই প্রশংসা করতে হয়। না, প্রশংসা তো অবশ্যই আপনার রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট আপনার যেভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন। আপনি দেখেন মাহাদি ভাইকে আমি খুব ইসেতে দেখেছি, কাছ থেকে দেখলাম। আপনার অমলান্দা ছিলেন, এবং তাকে, এই দুজনকে আমি খুব কাছ থেকে দেখেছি। বাট পুরো প্রক্রিয়ার সাথে আসলে হিউজ আপনার যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি থাকে, মানি। আপনার রাজশাহী ওয়ারিয়র্স টিম অনার যারা আছেন তারা এই জিনিসটাকে এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেছেন, এবং আমরা ফাইনাল ম্যাচ খেলার আগে জিনিসটাকে ক্লিয়ার করেছেন। এটা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস হ্যাপেন। তারেক আমাকে শুনতে পাচ্ছিস? তারা তো প্রশংসার দাবিদার, এবং আপনি দেখেন যে এই বিপিএল এর আমি সকালে তারেক একটা শুনতে অনুষ্ঠানে পাচ্ছে গিয়েছিলাম। না, সরি ইন্টারাপ্ট করলাম। হান্নান কিছু বলতে চাচ্ছিল, তারেককে আমি বলতে মাহাদি চাচ্ছি- ভাই থ্রুর মাধ্যমে আসতে হবে। আমার জি, তারেকের কাছে বলো, প্রশ্ন, হান্নান, আমি শুনতে পাচ্ছি। তারেক বিপিএল শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে কিন্তু আরো কাজ করতে হবে। শান্তর রুমে যে সারা রাত আড্ডা মারতি, সেটা যে বললি না শান্তর নামটা, শান্ত তো পরের পর কিন্তু রুমে অ্যালাউ করবে না। মানে হান্নানের মেসেজটা হচ্ছে থ্রু মাহাদি ভাই, যে হান্নানের এই শান্তর রুমে যে শান্তর ফার্স্ট ইয়ে ছিল অ্যাজ এ টিম ম্যানেজার আমার কাছে, যে তার সুইট রুম লাগবে। তার সুইট রুমে যেহেতু একটা অ্যাডিশনাল রুম থাকে, আমি বললাম সুইট রুম কেন? আমরা যে সিলেটে যে হোটেলে ছিলাম
স্টার প্যাসিফিকের সুইডেন। তার মেন ইয়ে ছিল যে হান্নান যেটা বলতে চাচ্ছে যে তারেকের রুমে আড্ডা দেওয়া হতো ঠিকই, সব ক্রিকেটীয় আড্ডা, এবং পরিকল্পনাও থাকতো তার মধ্যে। ওই বিষয়টা বলছে যে ওই ক্ষেত্রে যদি শান্তর প্রশংসা না করেন তাহলে আবার আজকের থেকে শান্তর ডোরটা ক্লোজড। ধরেন সত্যি কথা বলতে কি এই ধরনের আড্ডাতে শান্ত আমাকে অভ্যস্ত করেছে পুরো 1 মাস। আমি আর রাজিন তো অলমোস্ট মুরগির মতো জিমিয়েছি, বাট শান্ত ওয়াজ এক্সেলেন্ট ক্যারেক্টার, এবং আমার মনে হয় যে মানে একটা এনজয়েবল টাইম ছিল। সিগারেট মানে আমরা যে আড্ডা বা আদার্স যে কাজগুলো হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না যে হাউ এনজয়েবল টাইম ওয়াজ দেয়ার। অবশ্যই সেখানে লটস অফ কোচিং পার্ট। ঝরু ভাই, আমি একটু রাজিন ভাইয়ের কাছে যাব। তারেক ভাই এবং তারেক ভাই রাজিন ভাইয়ের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা আমি একটু রাজিন ভাইয়ের কাছে। যে রাজিন ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। রাজিন ভাই, আপনাদের প্রতিদিনের যে শিডিউলের বাইরে আপনাদের হোটেলের লাইফটা খুবই রং বেরঙের লাইফ ছিল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর রুমে আড্ডাটা এখন আজকে থেকেই মিস করা শুরু করেছেন? ধন্যবাদ। আমাকে প্রথমে আমি রাজশাহী ওয়ারিয়র্সকে ধন্যবাদ জানাবো, আমাকে অ্যাজ এ কোচ হিসেবে আপনারা পিক করেছেন। রাজিন ভাই, নেক্সট ইয়ার আপনি কোচ থাক, ধন্যবাদ দরকার নেই, আপনি আমার কাহিনীটা বলেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা যেখানে রাখবেন সেখানে যাবো ইনশাআল্লাহ। তারপরেও আপনি যেহেতু বলেছেন যে শান্তর কথা, আসলে আমি রাত জায়গাটা আমার আসলে অভ্যস্ত না। আমি লাস্ট 4 দিন ধরে আমি রাত জাগতে হয়েছে শান্তর কারণে, এবং আমরা সত্যি আমি এখনও আমার মানে মাথা ঝিমঝিম করছে যে ঘুম হচ্ছে না, কারণ শান্ত একটা ফাইন দিয়ে দিত, যদি আপনি না আসেন এই করতে হবে, আপনি না আসলে এরকম করতে হবে। আর 1 ঘন্টার জন্য আসেন, আধা ঘন্টার জন্য আসেন, ওই আধা ঘন্টার জন্য বসতাম, 3টা, 3:30, 4টা বেজে যেত, তারপর ফজর নামাজ পরে ঘুমাতে হতো। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা এই আড্ডাটা অবশ্যই আমি মিস করব, কারণ আজকে হোটেল সব খালি হয়ে গিয়েছে। সত্যি অলরেডি আমি মিস করছি, যেহেতু আমি একা পড়ে আছি। আমাদের ম্যানেজার এবং আমাদের টিম ম্যানেজমেন্ট আমাকে একা ফেলে রেখেছে, আমাকে আর আকবরকে, যেহেতু আমাদের রাজশাহী যেতে হবে, আমার বাড়ি সিলেটে, ঢাকার বাইরে। বাট ঠিক আছে, হ্যাঁ আমি এনজয় করেছি। প্রথমত আমি বলবো হান্নানকে থ্যাংক ইউ জানাবো, কারণ আমার ক্রিকেট কোচিংয়ে বিপিএল-এর অ্যাজ এ হেড কোচ হিসেবে রাজশাহী আমার জন্য একটা লাকি টিম, কারণ রাজশাহীতে আমি 2019-এ কোচ হিসেবে হান্নান আমাকে পিক করেছিল যে তুই আমার রাজশাহীতে কাজ করবি কিনা, আমি তো ম্যানেজার হিসেবে আছি। তখন একজন হেড কোচ ছিলেন বাহিরের, বাট উনি যখন চলে যান আমাকে ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে হান্নান আমাকে দায়িত্ব দিয়েছিলেন। ওই বছর রাজশাহী টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে আবার হান্নান যখন হেড কোচ হলো, এই বছর হান্নান সাথে সাথে আমাকে পিক করলো যে তুই আমার সাথে কাজ করবি। তা আসলে দেখেন, এখানে হান্নান ডেফিনেটলি হেড কোচ হিসেবে ছিল, বাট আমাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গায় এক একজন হেড কোচ ছিল। লাইক আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি আমার জায়গায় দায়িত্ব পালন করেছি, তারেকের জায়গায় পালন করেছে। হান্নান তো ডেফিনেটলি এখানে বস ছিলেন, যেহেতু ও আমাদের কাছ থেকে সে আনসারটা নিতেন যে কীভাবে কী হতো, কোন প্লেয়ার কী রেজাল্ট, কী প্লেয়ারের কী অবস্থা। তো আমি মনে করি যে ডেফিনেটলি আমি এখানে এনজয় করেছি, এবং শান্ত অবভিয়াসলি আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। ওর ক্যাপ্টেন্সিতে আসলে এই বছর আমি রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার জন্য না, আমার চোখের সামনে এই বছর চ্যাম্পিয়ন হয়েছে, বাট ওর ক্যাপ্টেন্সি আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি শান্তর জন্য যে আগামীতে শান্ত বাংলাদেশ ক্রিকেটকে সুন্দরভাবে এগিয়ে নেবে। এক্স্যাক্টলি, এবং এই কথাটাই রাজিন ভাই আমি বলতে চাই যে যখন বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্স টিম হবে এরকম সিদ্ধান্ত হয়েছে, আমার মাথায় প্রথম 2টা নামই এসেছিল, হেড কোচ হান্নান সরকার এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের বাইরে আমি কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না আর কি, পারি নাই। সাকলাইন সেখানে আছেন। সাকলাইন, ওভারঅল এইবার টুর্নামেন্ট মানে প্রথম খেলতে সেই চ্যাম্পিয়ন ট্রফি সব কিছু মিলিয়ে এক্সপেরিয়েন্সটা কেমন? ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাবো রাজশাহী ওয়ারিয়র্সকে, তারা আমাকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, খুব অতি আগ্রহ অপেক্ষায় ছিলাম যে এত বড় একটা টুর্নামেন্ট খেলবো, তো সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি, আল্লাহ পাকের রহমতে সাকসেসফুল হয়েছে, তো খুব ভালো লাগতেছে চ্যাম্পিয়ন হয়ে। আমার সাকলাইনের কাছে একটা প্রশ্ন, সাকলাইন টিকিট লাগবে নাকি? এটা কিন্তু আমাদের এখনো প্রশ্নটা থেকে গেল তোমার জন্য। না স্যার, এখন তো খেলা শেষ, ইনশাল্লাহ নেক্সট ইয়ার যখন খেলা শুরু হবে আশা করবো আবার কল যাবে আপনার কাছে, স্যার টিকিট লাগবে। কি পরিমাণ টিকিট লাগতো হান্নান ভাই সাকলাইনের প্রতিদিন?
প্রতি ম্যাচের আগে? না এই সংখ্যাটা সবচেয়ে ভালো কিন্তু আমাদের ম্যানেজার জরু ভাই জরু ভাই বলতে বলতে পারবে, কারণ জরু ভাইয়ের রুমে মোটামুটি আমরা মাঝে মধ্যে টিকেটের জন্য আনতে গেলে সাকলাইনকে প্রায় সময় পেতাম এবং আমরা চলে আসতাম, কিন্তু সাকলাইনের আসার হতো না, কারণ শেষ পর্যন্ত অপেক্ষা করতো কয়টা ম্যাক্সিমাম টিকিট নিয়ে আসা যায় সেখান থেকে। সো সাকলাইন ভালো বলতে পারবে, বাট সংখ্যাটা মানে কোনোদিন লিমিট ছিল না, এটা আনলিমিটেড, যত পাবে ততই লাগবে। রাইট। নাজমুল হোসেন শান্ত, আপনার রুম, সেটা মানে সবাই এক বাক্যে স্বীকার করছে যে আপনার রুম হচ্ছে গিয়ে একটা মজমা বসতো আর কি প্রতি রাতেই, এবং বিপিএলের একটা সুবিধা হচ্ছে খেলা হয় সবসময় সেকেন্ড হাফে দিনের, সো একটু রাত জেগে আড্ডাটা দেয়া যায়। এই আপনার রুমের এই আড্ডাটা কি একদম আগে থেকে, আপনি যখন থেকে ক্যারিয়ার শুরু করছেন তখন থেকে, নাকি এবারই প্রথমে আপনার রুম আড্ডার একটা জায়গা হয়ে গেল? না, আমি নর্মালি একটু আড্ডা দিতে পছন্দ করি, বাট হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এইরকম এনভায়রনমেন্ট প্রথম। কারণ আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ার, কোচিং স্টাফ, যারা এই টিমের সাথে জড়িত আছে তাদেরকে আসলে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আড্ডাটা হয় ওখানে, অনেক ফান হয়, দুষ্টামি হয়, পাশাপাশি আমরা ক্রিকেটাররা সবাই স্বীকার করব, কোচ আছেন এখানে, সবসময় আমাদের কিন্তু ক্রিকেটটা চলেই আসে আড্ডার মধ্যে। আমরা যে কোনো ধরনের আলাপ করতেই পারি, বাট ক্রিকেটটা কিন্তু দেখবেন 2-3 লাইন পর পর ক্রিকেট চলে আসে। সো অনেস্টলি এটা একটা প্ল্যান বলতে পারেন, যে আমি জানতে চেয়েছি যে আসলে আমার প্লেয়াররা কি চায় মাঠের মধ্যে, ওইখানে মন খুলে কথা বলার একটা সুযোগ থাকে। আপনি খেয়াল করে দেখবেন যখন টিম মিটিং হয়, টিম মিটিংয়ে অনেক ক্রিকেটারই আছে কথা বলতে একটু শাই ফিল করে বা একটু ভয় পায়, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার থাকে বা প্রথমবারের মতো খেলতেছে। সো আমি চেয়েছি যে আড্ডার মাধ্যমে তাদেরকে বোঝা, এবং পাশাপাশি আমার নিজেরও একটু স্বার্থ ছিল যে আমি একটু আড্ডা মারার সুযোগ পাচ্ছি। পাশাপাশি কোচের সাথে তো কমিউনিকেশন আছেই, তারেক ভাই, রাজিন ভাই, তাদের সাথে তো সবসময় কমিউনিকেশন থাকে, বাট মেনলি একটু ভালো টাইম কাটানো, প্লেয়াররা যেন একটু রিল্যাক্স ফিল করে, খেলাটা নিয়ে অতিরিক্ত চিন্তা যেন না করে। অনেক সময় দেখা যায় যে আন্ডার প্রেশার অনেক গেম থাকে, সো ওই গেমটা নিয়ে খুব বেশি চিন্তা না করে জাস্ট একটু নর্মাল কীভাবে থাকা যায়, সো এটাই মেন প্ল্যান ছিল। পাশাপাশি আমি বলবো যে তারেক ভাই, রাজিন ভাই, হান্নান ভাই যেভাবে এই আড্ডাটাকে সাপোর্ট করেছে, ওইটা আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। খুব ভালো একটা এনভায়রনমেন্ট আমার মনে হয় ছিল আর কি। রাইট। একটু আকবরের কাছে যে আকবর, দলে মোস্ট সিনিয়র উইকেট কিপার মুশফিকুর রহিম তিনি ছিলেন, আপনি দলে ছিলেন, আপনি উইকেট কিপারও। মুশফিকের সাথে এর আগে একই দলে খেলেছেন? হ্যাঁ, খেলেছি আমরা। আমি বেক্সিমকো ঢাকা যখন একটা কোভিডের মধ্যে টি-20 টুর্নামেন্ট হলো, তখন খুব লিমিটেড একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, ওই সিজনে আপনারা একসাথে খেলেছেন। আর এই সিজনে মুশফিকুর রহিমের কাছ থেকে কি কি টিপস নিয়েছেন? আসলে লং টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কি আপনাকে উনি দিয়েছেন? দেখুন, আসলে মুশফিক ভাই থেকে আপনি শান্ত ভাই যেটা প্রথমে বললো যে আমরা একসাথে আড্ডা দিতে বসলে অনেক ধরনের কথাই হতো, সেখানে ক্রিকেট ঘুরে ফিরে চলেই আসতো। আমরা চাইতাম যে ক্রিকেটের বাইরের কথা বলতে, বাট আলটিমেটলি ক্রিকেট চলেই আসতো ওখানে। আর ওই আড্ডা থেকে তো আমরা অনেক কিছু জানতে পেরেছি। এছাড়াও মনে করেন প্র্যাকটিসের প্রত্যেকটা সেশনেই আমরা চেষ্টা করেছি যতটা কাছ থেকে ওনাকে দেখা যায়। আসলে উনি যেভাবে করেন, এর আগেও তো আমরা ধরেন অনেক সময় দেখেছি বা টিভিতে দেখেছি, নিউজে শুনেছি যে তার ডেডিকেশন বা সবকিছু। তো সেটাও আসলে প্র্যাকটিসে এবার খুব কাছ থেকে দেখতে পেরেছি। এবং যেটা বললাম যে মুশফিক ভাইকে ওই আড্ডার মধ্যে আনা সব থেকে ডিফিকাল্ট ছিল, কারণ উনি তো আসলে 10টার পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না। তো আমার মনে হয় যে এটাও আমাদের সবার জন্য একটা লার্নিং ছিল, যে না আসলে লম্বা ক্যারিয়ার করতে গেলে ডিসিপ্লিনটা কিরকম ইম্পর্টেন্ট। মানে 10টার পরে কি আসতো মুশফিকুর রহিম? খুব রেয়ার। শান্ত ভাই অনেক জোরাজোরি করলে আসতো। হ্যাঁ, প্লিজ। এখানে আড্ডার অনেক কথা হচ্ছে, আমি অনেক বউদের কাছে খারাপ হয়ে গেছে আসলে অনেকে তাদের ওয়াইফকে নিয়ে এসেছিল, তারপরে তাদেরকে নিয়ে আসা হয়েছে আমার রুমে। সো প্রত্যেকটা ওয়াইফকে আমার পক্ষ থেকে সরি। হান্নান ভাই, একই কাজ কি ভাবির সাথে হয়েছে? না, এখানে একটা মজা ছিল, কারণ আমরা যখন সিলেটে ছিলাম তখন আমাদের 5 জনের ওয়াইফ ছিল। তো শান্ত রুমে যখন আড্ডা মারতে যেতাম, আমার ওয়াইফ আবার প্ল্যান করে ওরা 5 জন একসঙ্গে হয়ে যেত, মানে ওরা আবার ফ্যামিলি একসঙ্গে হয়ে যেত। আমাদের রুমের সব জেন্টলম্যানরা এবং লেডিরা সব হচ্ছে আপনার রুমে, এরকমটা মানে ওরাও মিলে প্ল্যান করতে, একদিন হয়তো তামিমের রুমে, একদিন হয়তো আকবরের রুমে, হতো একদিন আমার রুমে। সো এইভাবে তারা আবার গ্রুপ হয়ে যেত, আমাদের কাজটা সহজ হয়েছিল। যে ওই যে একটু দেরি করে আসলে অসুবিধা নেই, শান্ত সরি বলতেছে, বাট তারা কিন্তু মনে মনে খুশি হয়েছে অনেকে। যে যেমন কালকে ম্যাচের পরে আমি আমার রুমে ঢুকেছি 4টার পরে, আমার রুমে দেখলাম শান্তর ওয়াইফ, তামিমের ওয়াইফ, তারপর অহিনের ওয়াইফ, এরা সব একসঙ্গে আড্ডা মারতেছে। আমি রুমে যেতে পারতেছি না, মানে আমি একটু পরপর যে উকি মেরে আবার চলে আসতেছি যে কখন বেরো রুমে। সো
ভালো ভালো ফান ছিল। মানে এটা খুবই চমৎকার একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। আমি একটু রিপন মণ্ডলের কাছে একটু যাব। রিপন মণ্ডলের গল্পই শুনলাম আমি সরাসরি রিপন মণ্ডলের কোনো কমেডি শো দেখি নাই। রিপন মণ্ডল যদি ক্রিকেটের বাইরে কিছু করতে চান তাহলে কি স্ট্যান্ড আপ কমেডি করবেন? না না কি করবেন? আসলে ওরকম ভাবি নেই। ক্রিকেটের বাইরে ওটা সিক্রেট, ওটা থাক, ওটা এখন বলা যাবে না। রিপন, এই বিপিএলে আপনার সবচাইতে মানে আপনার পছন্দের উইকেট কোনটা, যে উইকেটটা আপনি নিয়েছেন, নেওয়ার পর আপনার মনে হয়েছে যে এই উইকেটটা আমি চেয়েছিলাম নিব? কাইল মার্স। কাইল মার্স। ওকে ট্র্যাপ করলেন কেমনে? মানে ওই ডেলিভারির সময় কি চিন্তা করেছেন যে উইকেটটা আমি পাচ্ছি? না আসলে ওইরকম চিন্তা না, বাট আমি যখন ফার্স্ট টাইম ওকে আউট করলাম সুপার ওভারে, সো আমার প্ল্যানই ছিল যে আমি ইয়র্কার করবো। সো আমি চিন্তা করছিলাম যে যদি আমি পারফেক্ট ইয়র্কার করতে পারি সো ইনশাল্লাহ অপরচুনিটি আসবে। সো ওইখানে আউট করার পরে দেন সেকেন্ড ম্যাচে আউট করছি। তো সেকেন্ড ম্যাচের থেকে আমি ফার্স্ট ম্যাচে যেটি ইয়র্কারে বোল্ড করছি, সো ওইটা আমার কাছে অনেক স্পেশাল। এক্স্যাক্টলি। সাকলাইনের বোলিংটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতেই সবসময় দেখি। মানে সাকলাইন হঠাৎ করে মানে মিড ওভার্সগুলোতে একটা কিছু মানে অন্যরকম ভেলকি তো তৈরি করে, কিন্তু সাকলাইনের একটা নো লুক ছক্কা শট আমরা দেখলাম এবার, মানে এক্সট্রা অর্ডিনারি লেগেছে অনেকের কাছে। অনেকেই আমাকে বলেছে যে ওই শটটা আলাদা করে চোখে লেগে থাকে। সাকলাইন এই শটগুলোকে কিভাবে আপনি প্র্যাকটিস করেন, বা এটা কি আরও আগে থেকেই মানে আপনার ক্যারিয়ার যখন শুরু হয়েছে তখন থেকেই করছেন? জি, আমি এটা মানে আমি আগে থেকেই খেলি শটটা, বাট যখন আমি এইচপি ক্যাম্পে সুযোগ পেয়েছি তখন আমাদের কোচ ছিল রাজিন স্যার, ডেভিড হ্যাম, তারা বলেছিলেন যখনই শর্ট খেলবেন তখন হেড পজিশন আর বেসটা যাতে ভালো ঠিক থাকে। তো আমি চেষ্টা করেছি ওটাই কন্টিনিউ করার, তো আলহামদুলিল্লাহ। সাকলাইন কি কথা এরকম মাপা অল্প অল্প? সাকলাইনের কোনো গল্প নাই? সাকলাইন আকবর ভালো বলতে পারবে। আকবর প্লিজ। বাংলাদেশে হচ্ছে তো ওর জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজে করলে এই শোটা অনেক বেশি কথা বলতে পারে। সৈয়দপুর ল্যাঙ্গুয়েজটা কেমন আকবর? আমি জানি না। আচ্ছা, একটু সৈয়দপুরের ল্যাঙ্গুয়েজ শুনি আমি সাকলাইনের কাছ থেকে। সাকলাইন কিভাবে বলে? যেভাবে কথা বলতে ওকে বাংলা বুঝতে সমস্যা? না সব পারে আসলে। না সেটা তো ডেফিনেটলি। হানান ভাই, এই যে এত ইয়াং এবং এক্সপিরিয়েন্স কম্বিনেশনে রাজশাহী ওয়ারিয়র্স টিমটা হয়েছে, অ্যাজ আ হেড কোচ এই দলটাকে মানে গোটা দলটাকে একটা সুতোয় গাঁথার কাজটা আপনি এবং ক্যাপ্টেন মিলেই করেছেন। আপনাদের দুইজনের রোল, আপনি মাঠের বাইরে এবং ক্যাপ্টেন গেঁথেছে মাঠের ভেতরে। আপনাদের দুজনের কম্বিনেশনটা, আপনাদের কেমিস্ট্রিটা কিভাবে বিল্ড আপ হলো? এটা তো লং স্টোরি, আমি শর্ট করেই বলি। হ্যাঁ, short করে আমাদের এই জার্নিটা শুরু হয় মিনিস্টার রাজশাহীতে 2019-এ, যখন যে দেশি প্লেয়ারদের নিয়ে একটা টি20 টুর্নামেন্ট হলো। শান্ত সেখানে ক্যাপ্টেন ছিল, আমি টিম ম্যানেজার ছিলাম। তারপরে তার ধারাবাহিকতায় ন্যাশনাল সিলেক্টর হলাম। 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল শান্ত। সাবেকভাবে সিলেক্টরদের সঙ্গে মিটিং হতো, সেখান থেকে আরও আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করে। তারপরে তো আবহানিতে একসঙ্গে কাজ করলাম, এখন এবার রাজশাহী ওয়ারিয়র্সে। সো জার্নিটা লম্বা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করতে করতে আমরা দুজনকে খুব ভালো বুঝতে পারি। শান্তর লজিক খুব স্ট্রং থাকে, ঠিক একইভাবে আমার লজিকও স্ট্রং থাকে। আমরা দুজন কিন্তু লজিক দিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়, এবং সেটার পরে আমরা যেটাতে আসি সেটা রাইট, সেটা শান্তরটা রাইট হলে রাইট, আমারটা রাইট হলে রাইট, আমরা দুজনে একসেপ্ট করে নিতে পারি। একটা হেলদি কনভারসেশন হয়, এবং লাকিলি ওই কনভারসেশনের মধ্যে আমরা মুশফিককে পেয়েছি। মানে মুশফিকের মধ্যে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন সেই কনভারসেশন থাকে, সেটা আরও স্ট্রং হয়। রাজিন সালে, তারেক আজিজ। সো এই জন্যই আমি বলবো যে শান্ত আর আমাদের বিষয়টা আপনারা হয়তো সামনে দেখছেন, বাট এর পিছনেও আরও 3 জনের নাম আমি মেনশন করলাম। এই 3টা মানুষও আমরা সবাই মিলে ওই কাজগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। এক্স্যাক্টলি। আমরা সবাই মিলে একটা বিরতি নেই, আমাদের আলোচনা তো জারি থাকবে। আমরা যে আলোচনাটা করছি, আমার মনে হয় যে সারা রাত ভরে করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু একটু সময়ের স্বল্পতা বা লিমিটেশনস তো থাকে। আপনি আছেন স্টার প্লেতে, ছোট্ট একটা বিরতি, ফিরছি। আপনি আছেন স্টার প্লেতে, আমি মাহাদি, আমার সাথে আছেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন তো তিনি ছিলেনই, রাজশাহী ওয়ারিয়র্সের প্রাউড ক্যাপ্টেন, যিনি ট্রফিটা জিতেছেন এবং ব্যাক টু ব্যাক ট্রফি। আগের এডিশনে তো ট্রফি জিতেছেন অন্য দলের হয়ে, এবার নিজের মানে যে হোম টাউনের হয়ে ট্রফি জেতা, এটা কি একটু আলাদা? একটু অ্যাড করি, ট্রফিটা আমি একা জিতে নাই, অনেস্টলি আমরা সবাই জিতেছি। হ্যাঁ, একটু বাড়তি ইমোশনের জায়গা থেকে আমি বলছি যে এটা একটু অনেক প্রাউডের ব্যাপার, কারণ রাজশাহীর হয়ে প্রথম বছর বিপিএল এবং প্রথম বছরই আমরা কাপটা জিততে পেরেছি। সো এটা একটা বাড়তি ভালো লাগার বিষয়।
সবসময় ইচ্ছা ছিল যে রাজশাহীর হয়ে কবে খেলবো বিপিএল, রাইট। বাট আমি দেখতাম যে কখনো সুযোগ হতো না যে কোনো কারণে। সো এবার যখন সুযোগটা এসছে এবং ইচ্ছা একটাই ছিল যে কিভাবে আমরা কাপটা নিতে পারি, এবং একটা রাজশাহীর ছেলে হিসেবে একটা জিনিস সবসময় খারাপ লাগতো কি, ওই যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স, রাজশাহী টিমের এটা সমস্যা ওটা সমস্যা, এটা খারাপ ওটা খারাপ, সবসময় শুনতাম। খেলতেছি বরিশাল টিমে, বাট রাজশাহী টিম নিয়ে যখন কথা নেগেটিভ কথা হতো, খারাপ লাগতো। এই জিনিসটা বাড়তি একটা খারাপ লাগা তো কাজ করতো ওই ভেতরে। সো এবছর একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করা, ভালোভাবে মাঠে ক্রিকেটটা খেলা, দিন শেষে কাপ জেতা, এটা একটা বাড়তি ভালো লাগার বিষয়। রাইট। একটু ঝরু ভাই এবং তারেক ভাই একসাথেই আছেন দুজন। ঝরু ভাই, আপনি নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। ঝরু ভাই, ওভারঅল আপনি ম্যানেজার, আপনি কর্পোরেট কাজ করেন, সব কিছু মিলিয়ে আপনার মানে যেটা আপনি যেখানে চাকরি করেন সেই জায়গা এবং ম্যানেজারের জায়গা কোনটা চ্যালেঞ্জিং লেগেছে আপনার কাছে? লাগে আর কি, লেগেছেন, আপনি অনেক দিনের এক্সপেরিয়েন্স মানুষ। অবশ্যই দুইটাই চ্যালেঞ্জিং, দুইটাই ইন্টারেস্টিং। এটা হচ্ছে সবসময় চ্যালেঞ্জিং এই কারণে, এবং ম্যান রিলেটেড, ম্যান স্যাটিসফ্যাকশন রিলেটেড স্পেশালি। তো দুইটা জায়গায় চ্যালেঞ্জিং, বাট ক্রিকেটে যেটা হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনি ফিডব্যাকটা পান। আমি গভীর আলোচনায় যেতেই চাই না। ঝরু ভাই, আপনি শুধু আমাকে বলেন আজকে খেজুরের কোন প্যাকেট আপনার সাথে আছে? খেজুরের কোন প্যাকেট আপনার সাথে আছে আমাকে একটু বলেন। আমার রুমে আর মাত্র 5টা থেকে 6টা খেজুর আছে, কারণ এখন আমাদের সিরিজ শেষের দিকে 5 থেকে 10 কেজি খেজুর আনা হয়েছিল স্ট্যান্ড বাই। সো ইটস আমাদের ক্রুদের একটা কালচার যে মানুষকে খাওয়ানো। আর থ্যাঙ্কস দিতে চাই বিমানকে, অবশ্যই তারা আমাকে অনুমতি দিচ্ছে, বাট আমার কালচার, ওই কালচারটাই ধরে রেখেছিলাম। আপনার কাছ থেকে 2 কেজি খেজুর তো আমি খেয়েছি সবচেয়ে বেশি। কত কেজি খেজুর? 2 কেজি তো আমি একাই খেয়েছি। হ্যাঁ, এই জন্যই তো আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। তারেক গতকালকে বলছিল, তারেক আমার সাথে আছে, যে ঝড়ু ভাই আপনার খেজুর মিস করবো, আপনার চা মিস করবো, আপনাদের সাথে যে আড্ডা অথবা ক্রিকেটিং থকস গুলো মিস করবো। তারেক, হ্যাঁ তারেক ভাই বলেন। বাংলার টম ক্রুজ। বাংলার টম ক্রুজ। তারেক ভাই, আপনি কয় কেজি খেজুর খাইছেন ঝরু ভাইয়ের কাছ থেকে? ঝরু ভাইকে পামটাম দিয়ে চা বানিয়ে খাইতাম, তারপরে আপনার খেজুর খাইতাম। ঝরু ভাইয়ের গোছানো সংসারটা দেখতাম, কি সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে। আপনারা আসলে বেস্ট ম্যানেজারকে পেয়েছেন, যারা একদম বড় ভাইয়ের মতো আগলায় রেখেছে, এবং আমরা দেখলাম যে তিনি কি চমৎকার ম্যানেজারটা না করলেন এই বছর। এক্স্যাক্টলি। তারেক ভাই এবং ঝরু ভাই দুজনকে ধন্যবাদ। আমি একটু সেট 2-তে যাব, সেখানে আমাদের সাথে রাজিন সালে ভাই আছেন সাকলাইন এবং রিপন মণ্ডল। আমি একটু রাজিন ভাই, ওভারঅল এই যে মানে তারার হাট এখন মানে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর একটা মানে কেমন যেন একটু বিষাদ লাগে, মনে হয় যে একসাথে একটা পরিবার একটু মানে আলাদা হয়ে যাওয়া, এই বিষয়টা আপনার কেমন লাগে, মানে এই মুহূর্তে কি ফিল করছেন? অবশ্যই আমি হয়তো বলেছি যে গতকালকে পর্যন্ত আমরা সব একসাথে ছিলাম, অন্যরকম ছিল। আজকে হোটেলটাই পুরো খালি হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। ডেফিনেটলি খারাপ লাগছে যে প্রায় দীর্ঘ একটা মাস আমরা একসাথে সময় কাটিয়েছি। আমি এর মধ্যে দিয়ে একটা কথা বলতে চাই যে আমাদের যে আড্ডাটা হতো শান্ত রুমে, ইভেনচুয়ালি আমি, হান্নান, তারেক যখন বসতাম শান্তর সাথে, আড্ডার সাথে সাথে কিন্তু আমাদের যে ডিসকাশনটা হতো টিম বিষয়ে, এটা এত সুন্দর ডিসকাশন হতো, এর থেকে অনেক সুন্দর একটা আনসার বের হতো। তাই আমি মনে করি যে আমি বিগত দিনে অনেক জায়গায় কাজ করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপিএল কাজ করেছি, কিন্তু এত সুন্দর ডিসকাশন বা এত সুন্দর আড্ডা সত্যি কথা এই প্রথম আমি মানে শরিক হয়েছি। স্পেশালি হান্নানকে বলবো যে হান্নানকে থ্যাঙ্কস, যে প্রত্যেকটা কোচের প্রত্যেকটা কাজকে সে ফ্রি উইংস দিয়েছে, যে যার উইংসে সে ফ্রি কাজ করবে। এবং আমাদের তরফ থেকে যে মেসেজটা হান্নান পেত, আমি আশা করি যে হান্নান আমাদের তরফ থেকে সলিড মেসেজটা পেয়েছে এবং ক্লিয়ার মেসেজ পেয়েছে। এক্স্যাক্টলি। এবং এটা হান্নান ভাই সবসময় কিন্তু, রাজিন ভাই, হান্নান ভাই সবসময় সেটা অলওয়েজ সেই ক্রেডিটটা উনি দিয়ে গিয়েছেন লম্বা সময় ধরে। আগামীতে যদি আবার কখনো সুযোগ আসে ইনশাআল্লাহ আবার একসাথে কাজ করার চেষ্টা করব। অবশ্যই। আমি একটু রিপন মণ্ডলের সাথে কথা বলবো। রিপন, ওভারঅল এই বিপিএল সেই আত্মবিশ্বাস দিয়েছে কিনা যে বাংলাদেশের ন্যাশনাল জার্সিতেও রিপন মণ্ডল এতখানি লিথাল থাকবে? ভাই, আপনার কোশ্চেনটা আমি শুনি নাই। আমি বলছি হচ্ছে যে এই যে এইবারকার বিপিএল এর আত্মবিশ্বাস রিপন মণ্ডলকে বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতেও
এতখানি লিথাল, এতখানি আত্মবিশ্বাসী দেখাবে কিনা? না অবশ্যই, লাইক এখানে যে পারফর্মটা করছি, লাইক এখানে তো ওয়ার্ল্ডের ভালো ভালো প্লেয়ারই খেলছে বা ন্যাশনাল টিমের প্লেয়ারই খেলছে, সো এখানে যেহেতু আমি ডেলিভার করতে পারছি, সো ন্যাশনাল টিমে গেলে এই কনফিডেন্সটা আমাকে অনেক কাজে দিবে যে আমি যেহেতু এখানে ওদের সামনে পারছি, সো আমি এটা ন্যাশনাল টিমেও পারবো। এক্স্যাক্টলি। সাকলাইন এবং রিপন এবং সাকলাইন যদি অ্যাট এ টাইম একই দিনে বাংলাদেশ ন্যাশনাল টিমে ডাক পায়, বিষয়টা কেমন লাগবে? আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগবে, কারণ প্রত্যেকটা প্লেয়ার চায় তার নিজের দেশকে হয়ে খেলার। তো আমরা দুজন ইমাজিংয়ে খেলেছি একসাথে, এসপি টিমে একসাথে ক্যাম্প করেছি, আর রাজশাহী ওয়ারিয়র্সের সাথে খেলেছি, তো খুব ভালো আমাদের জুটিটা, আলহামদুলিল্লাহ খুব ভালো, তো খুব ভালোই লাগবে। থ্যাংক ইউ রাজিন ভাই, থ্যাংক ইউ রিপন মন্ডল, থ্যাংক ইউ সাকলাইন, তিনজনকে ধন্যবাদ। এরকম একটা জমজমাট আড্ডায় আমরা আসলে একসাথে হতে পেরেছি। হান্নান ভাই, আমার হাতে সময়ও খুব কম, আমরা একটু লেটেই শুরু করেছিলাম আজকে। ওভারঅল হেড কোচ হিসেবে প্রথমবার বিপিএল এর হেড কোচ, প্রথম ট্রফি, প্রথম অ্যাচিভমেন্ট, হান্নান সরকারের এই মুহূর্তে মার্কেট ভ্যালু কোন লেভেলে? মার্কেট ভ্যালু তো বলতে পারবো না, তবে একটা বিষয় আমি খুব উপভোগ করছি, সেটা হলো রাজশাহীর মানুষ, রাজশাহীর দর্শক, রাজশাহীবাসী, শান্ত রাজশাহীর ঘরের ছেলে। আমি কিন্তু রাজশাহীর না, কিন্তু রাজশাহীবাসী আমাকে তাদের ঘরের ছেলে করে নিয়েছে। এটা মনে হয় আমার সবচেয়ে বড় পাওয়া, কারণ আমি যখন যেই দলেই কাজ করব, সেই দলের প্রতিটা মানুষ, সেই দেশের প্রতিটা মানুষ যদি আমাকে নিজের করে নেয়, আলাদা একটা ইন্সপিরেশন আসে। সো আমি আমার ফেসবুক পেজ এবং আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের পেজে আমাকে নিয়ে তাদের যে উচ্ছ্বাস বা তাদের যে পজিটিভ মন্তব্য এসছে, আমাকে, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বড় পাওয়া। সো আমি কালকে থেকে একটা জিনিসই বলে যাচ্ছি, রাজশাহীর দর্শকদের কাছে যাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যাচ্ছি খুব শীঘ্রই, সেটা নিশ্চিতভাবেই মাহাদি জানাবে আমাদের সবাইকে। সো আমি বলে দিই, অপেক্ষা আছি সেটাই 26 তারিখে ওয়ারিয়র্স টিম, মানে এই জেতার টিমটা আসলে রাজশাহী ট্যুরে যাচ্ছে, রাজশাহী শহরের মানুষের কাছে যাচ্ছে, এবং ঘরের ছেলে সেই দলটাকে লিড করবে ডেফিনেটলি। একটু বগুড়ার ছেলে আমাদের সাথে আছেন, রংপুর সরি বগুড়ার তো তানজিদ তামিম আজকে সামহাও মিস করে গিয়েছে, ওর একটা জরুরি কাজ না হলে থাকতো। রংপুরের ছেলে, ওভারঅল রংপুর তো কখনো ফ্র্যাঞ্চাইজ হয়, মানে রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজ তারা অনেক বছর ধরে জিততে পারে না, তাদের জন্য খারাপ লাগে না? দেখুন, মানে আমরা যখন এনসিএল খেলি তখন আমি একদম কমপ্লিটলি রংপুরের হয়ে প্রতিনিধিত্ব করি, বাট যখন বিপিএলটা আসে, বিপিএলটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে হয়। আপনি ড্রাফট বলেন, এবার অকশন হলো, তো আসলে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আপনাকে যেই টিম পিক করবে, যেই টিম আপনাকে টাকা দিবে, আপনি তাদের হয়ে খেলবেন। এক্স্যাক্টলি, আসল শব্দটা এটাই শুনতে চেয়েছিলাম, যে টাকা দিবে তার জন্য খেলবে। ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। তো রাজশাহী আমাকে পিক করেছে, তো আমি অনেক গ্রেটফুল তাদের প্রতি। তো রাজশাহীর হয়ে ডেলিভার করতে পেরেই আসলে ভালো লাগেছে। তো এখানে আসলে রংপুর জিততে পারতেছে না বা পারেনি, এটার জন্য কোনো খারাপ লাগা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আকবর, থ্যাংক ইউ ভেরি মাচ হান্নান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন। এই কথাটা, মানে আকবর যে কথাটা বলেছে এটা অসাধারণ, যে টাকার জন্যই দিন শেষে প্রফেশনালরা খেলে, এবং যখন যেই জায়গায় ভালো টাকা হয় সেখানেই বেস্ট খেলতে হয়। আমার এক্সপিরিয়েন্সটা এই বছর ওরকমেরই, বোনাস, পেমেন্ট সব কিছু। বাট রাজশাহী ওয়ারিয়র্স, আই থিঙ্ক দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। ফাইনালে নামার আগে প্লেয়ার, কর্মকর্তা, কোচ যারা আছেন, সবার পেমেন্টকে এত চমৎকারভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এটা একটা দৃষ্টান্ত। এরকম চমৎকার দৃষ্টান্ত বাংলাদেশের ক্রিকেটে, বিপিএলে সবসময় এই চর্চাটা জারি থাকুক। এই চর্চাতে লাভবান হবে দেশের ক্রিকেট, লাভবান হবে দেশের ক্রিকেটাররা আছে, ক্রিকেট আছে, ক্রিকেট আছে তো ক্রিকেটাররা আছে। সুতরাং এই দুইটা জিনিস একটা আরেকটার সাথে খুবই পরিপূরক। সো আমরা শেষ করতে চাই আজকের স্টার প্লে। আবারও পরের দিন হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি, নতুন কোনো টপিক, অন্যান্য অনেক সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।